সন্তানের ভবিষ্যতের জন্যই আমরা বিদেশ মুভ করতে চাই, এই জাতীয় কথা কিন্তু আমরা অনেকেই বলে থাকি, বিশেষ করে যাদের বয়স আমার মতো, অর্থাৎ 40+ এজ যাদের হয়ে গেছে তাদের মুখে কিন্তু এই জাতীয় কথা একটু বেশি শোনা যায়। কিন্তু কথাটুকু কতটুকু যুক্তিসঙ্গত অথবা সঠিক, সেটা নিয়ে আমার আজকের কন্টেন্ট। বিদেশ বলতে মূলত আমি কানাডা নিয়ে কথা বলবো, যেহেতু আমি এই মুহূর্তে কানাডা আছি। তো কানাডা সম্পর্কে মোটামুটি অনেক কিছুই জানি বা অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছি আসলে মূলত। তো আমার এই ছোট্ট এক্সপেরিয়েন্সের আলোকে আজকের আলোচনাটা কন্টিনিউ করব। কানাডা সত্যিকার অর্থেই বসবাসের খুবই উপযোগী একটা দেশ, কিন্তু এই উপযোগী হওয়ার সাথে সাথে কিছু নেগেটিভ জিনিসও আছে। আসল কথা হচ্ছে নেগেটিভ বলতে কি, এক একজনের দৃষ্টিভঙ্গিতে এক একটা জিনিস নেগেটিভ হতে পারে, আবার সেই জিনিসটাই আরেকজনের কাছে পজিটিভ হতে পারে, তাই না? এটাই তো স্বাভাবিক। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসছি, আমরা যেহেতু বিশেষ করে আমি যেহেতু মুসলমান, তো আমি আমার আলোকে কিছু উদাহরণ তুলে ধরবো যে জিনিসগুলো কানাডাতে আসতে হলে আপনাকে চিন্তা করে আসতে হবে। আপনি যদি এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে পারেন তাহলেই কানাডা আপনার জন্য পারফেক্ট এবং বেস্ট একটা কান্ট্রি হতে পারে। তাহলে আমার দৃষ্টিতে কোন জিনিসগুলো নেগেটিভ সেটা আমি একটা একটা করে আলোচনা করতে থাকি। প্রথমেই বলবো সন্তানের বয়স। সন্তানের বয়স যদি 18 বছরের বেশি হয়ে যায় তখন তাকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। অর্থাৎ আপনি বাবা মা হিসাবে তাকে শাসন করবেন, আপনার মতো করে তার চলতে হবে, এটা কিন্তু কোনো মতেই সম্ভব না। সে যদি পুলিশের কাছে কমপ্লেন করে তাহলে বাবা মা হিসাবে আপনি কিন্তু আইনগতভাবে অপরাধী হয়ে যাবেন। অর্থাৎ শুধু বাবা মা নয়, আসলে 18+ এজ হয়ে গেলেই তার স্বাধীনতার উপরে কেউই হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে বোঝেন, আপনি যদি বাবা মা হয়ে থাকেন এবং আপনার সন্তান যদি 18 বছরের বেশি বয়স হয়ে থাকে, আপনি তাকে কিছুই বলতে পারবেন না। তার স্বাধীনতার সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। অর্থাৎ আপনার এখানে কোনো অধিকার নেই। কিন্তু দেখেন বাংলাদেশে আমরা কি করি, সন্তানের বিয়ে হয়ে যাওয়ার পরেও দেখা যায় বাবা মার অনেক বেশি অধিকার থাকে সন্তানের প্রতি। সন্তান যদি কথা না শোনে তাহলে কিন্তু বাবা মা অসন্তুষ্ট হয়, অনেক সমস্যা হয়, অনেক আলোচনা হয় এটা নিয়ে, তাই না? কিন্তু এইখানে এটা করার কোনোই সুযোগ নাই। এক কথা যদি বলি, আইনগতভাবে আপনার কোনো অধিকারই নেই 18+ এজ সন্তানের উপরে। এর থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনার সন্তান মনে করেন 18+ না, মানে 18 বছরের নিচে হতে পারে, 2 বছর, 4 বছর, 10 বছর, 12 বছর, যাই হোক না কেন। এরকম যদি হয় যে আপনি আপনার সন্তানের প্রতি খারাপ ব্যবহার করছেন বা রাগারাগি করছেন, যে ব্যবহারে আপনার সন্তান বিরক্ত, আপনার সন্তান কিন্তু চাইলেই পুলিশকে ইনফর্ম করে দিতে পারে। তাহলে কিন্তু এই পুরো ব্যাপারটা তখন পুলিশি ব্যাপার হয়ে যাবে, পুলিশ আপনাদের এই সংসারের মধ্যে ইনভলভ হয়ে যাবে। এখন আপনি হয়তো বলবেন, ভাই আমার সন্তান তো অনেক ছোট, সে পুলিশকে কল করতে পারে না। সেই ক্ষেত্রে সন্তান কী করতে পারে জানেন? গল্প ছলে কিন্তু বলে দিতে পারে তার স্কুলের টিচারকে। স্কুল কর্তৃপক্ষ সন্তানের পক্ষ হয়ে পুলিশকে ইনফর্ম করে দেবে। সেম কথা, অর্থাৎ পুলিশ কিন্তু ইনফর্মড হয়ে গেল এবং পুলিশ কিন্তু আপনার এই সংসারের এই ব্যাপারে ইনভলভ হয়ে যাবে। তার মানে বুঝতেই পারছেন যে সন্তানের প্রতি, সে সন্তান ছোট হোক বড় হোক, কারো প্রতিই আসলে জোরাজোরি করা যাবে না। তবে আপনি যদি আপনার সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনার সন্তানকে ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু এভরিথিং ইজ গুড, আদারওয়াইজ অনেক ঝামেলা হতে পারে কিন্তু। তার মানে এক কথায়, কানাডায় যেহেতু বাচ্চাদেরকে প্রচণ্ড রকম প্রায়োরিটি দেওয়া হয়, সেই জন্যই আসলে এরকম ব্যবস্থা চালু আছে। কিন্তু এই জিনিসগুলো হয়তো আমাদের জন্য ভালো না, আমরা হয়তো এই জিনিসগুলোতে অভ্যস্ত না, সেই জন্য আমরা এই সব কালচারের সাথে মিলে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারি। কিন্তু এইবার তাহলে দ্বিতীয় পয়েন্টে যাব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সন্তানের বিয়ে। প্রথম আলোচনায় বুঝেছেন যে 18 বছরের বেশি হয়ে গেলেই কিন্তু সেই সন্তানের প্রতি বাবা মার কোনো জোরাজোরি চলবে না। তাহলে কথা হচ্ছে সন্তানের বিয়ে দিবেন কিভাবে? এই দেশে অধিকাংশ সন্তানই তাদের পছন্দের মানুষের সাথে সংসার করে। কিন্তু এখন হয়তো আপনি বলবেন, ভাই আমাদের দেশে তো এটা এখন রহরহ ব্যাপার, মানে এটা নর্মাল ব্যাপার, সবাই তো, অধিকাংশ মানুষই দেখা যাচ্ছে তাদের পছন্দের মানুষকেই বিয়ে করছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা অন্যখানে। কারণ এই দেশের মানুষ তো ভাই অধিকাংশ ক্ষেত্রেই বিয়ে করে না। তাহলে তারা কি করে? তারা হচ্ছে কমন ল পার্টনারে বিশ্বাসী এবং সেটাতেই তারা বেশি অভ্যস্ত। এটা কি জিনিস? এটাকে শর্টলি তারা বলে আবার পার্টনারশিপ, অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফ একে অন্যকে বলে সে আমার পার্টনার। এইটা হলো একদমই বিয়ে আসলে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যা হয়, একসাথে থাকে, সংসার করে, সন্তান হয়, সব কিছুই চলবে। কিন্তু তাদের মাইন্ডসেট এরকমই থাকে
যে যখন ইচ্ছা আমি ছেড়ে দিতে পারবো। বিয়ে করলেও কিন্তু ছেড়ে দেওয়া যায়, কিন্তু এই জিনিসটা আমার কাছে যেটা মনে হয়, তাদের মেন্টালিটি প্রথম থেকেই ওইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়েই তারা একসাথে পার্টনারশিপে যায়, যে হ্যাঁ আমাদের যতদিন ভালো লাগবে আমরা একসাথে থাকবো, ভালো না লাগলে আবার যে যার মতো আলাদা হয়ে যাব। তো এই জিনিসটা এই দেশে একটু বেশিই চলে। এখানে দেখেন পুরো ব্ল্যাক আইস হয়ে গেছে, এই স্নোগুলো পড়ে মানে এখান থেকে হাঁটা খুবই রিস্কি। তো আমি একটু আগে পড়ে যাচ্ছিলাম কিন্তু। তো এটা হচ্ছে সাফনের স্কুলের সামনে, ওই যে আমার আগের কন্টেন্টও দেখেছেন সাফনের স্কুল পেছনে, সাফন আজকে আমার ক্যামেরা আছে। তো যাই হোক, আমরা আবার আলোচনায় ফিরে যাই। তো এইটাই হচ্ছে সমস্যা কিন্তু, যে পার্টনারশিপ যেটাতে আমাদের দেশের মানুষজন আসলে অভ্যস্ত না। আমরা কি মনে করি, বিয়ে মানে দুজনের মধ্যে সম্পর্ক থাকবে আজীবন, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তারা একসাথে থাকবে ইনশাআল্লাহ। এই জাতীয় একটা ঘটনার সাক্ষী কিন্তু আমি যখন কানাডাতে আসি এবং প্রথম যে বাসাটা ভাড়া করি, সেই বাসার বাড়িওয়ালাটা এত ভালো ছিলেন, সত্যি অমায়িক। হাজব্যান্ড ওয়াইফ দুজনে কিন্তু অমায়িক। আসলে হাজব্যান্ড ওয়াইফ না, তারা ছিলেন পার্টনারশিপে, অর্থাৎ পার্টনার। তো আমি থেকে যাচ্ছি, ঠিক 5 মাস পরে বাড়িওয়ালাটা এসে আমাকে নোটিশ দিল, সায়েম তোমাকে বাসাটা ছেড়ে দিতে হবে। কেন? কারণ হচ্ছে ওনারা পার্টনারশিপে ছিলেন, কিন্তু ওনাদের মধ্যে আর বনিবনা হচ্ছে না। উনি বললেন যে আসলে ও খুবই ভালো বন্ধু হিসাবে, এত ভালো আমি কখনোই তাকে খারাপ বলবো না, কিন্তু পার্টনার হিসাবে আমরা আর একসাথে থাকতে পারছি না, আমাদের পক্ষে আর একসাথে থাকা সম্ভব না। সেজন্য আমরা দুজনে মিলে ঠিক করেছি আমরা আলাদা হয়ে যাব। তো বাড়িটা যেহেতু আমাদের দুজনের নামে, সেই জন্য আমাদের বাড়িটা সেল করে দিতে হবে এবং সেল করে দুজনে টাকাটা ভাগ করে নেব। তো আমি তখন জিজ্ঞাসা করলাম যে আপনার তো 3টা মেয়ে আছে, 3টা মেয়ের কি হবে, কি করবেন তাদেরকে নিয়ে? বললেন যে না, 3 জনের মধ্যে 2 জন তো অ্যাডাল্ট, 18+, তারা তাদের মতো চলে যাবে। আর যে মেয়েটা 18+ না, অর্থাৎ ছোট, সেই মেয়েটা আমার সাথে থাকবে যতদিন না পর্যন্ত 18 হচ্ছে, সে আমার সাথে থাকতে থাকবে। আর 18 হয়ে গেলে তো সেও আলাদা হয়ে যাবে। তো দেখেন, এই হচ্ছে এখানকার সিস্টেম। এটা কিন্তু মোটেও খারাপ না, এটাকে কিন্তু তারা খারাপ বলছে না। কিন্তু আমাদের জন্য আমাদেরকে এই প্রচলনের সাথে মিলিয়ে নিতে অনেক কঠিন হওয়ারই কিন্তু কথা। আবার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমাদের মধ্যেও অনেকে কিন্তু এরকম প্রচলনের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আমারই 3 কলিগ, মানে আমি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানিতে 3 কলিগ আছেন যারা এই প্রচলনের সাথে মিশে গেছেন। আমি বলতে চাচ্ছি না তারা কোন দেশের, কারণ আমি চাই না কাউকে ছোট করতে, কিন্তু বললাম যে না, আমরা বাইরের থেকে এসেও অনেকেই তাদের প্রচলনের সাথে কিন্তু মিলে একাকার হয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে কে হবে কে হবে না সেটা তো তার ব্যাপার। তো আমি এই জন্যই আসলে সবগুলো পয়েন্ট বলার চেষ্টা করছি, যে এই পয়েন্টগুলো যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে কানাডা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে, কারণ কানাডা সত্যিকার অর্থেই একটা বসবাসযোগ্য দেশ। তৃতীয় পয়েন্টে যাচ্ছি এবার, সেটা হচ্ছে পোশাক। কেনেডিয়ানদের পোশাক কালচার কেমন সেটা মনে হয় আমাদের নতুন করে বোঝানোর কিছু নেই, আমরা সবাই কম বেশি জানি। তারা খুবই শর্ট ড্রেস পরে অভ্যস্ত, বিশেষ করে মেয়েরা। এখন সমস্যা হচ্ছে কি, এই শর্ট ড্রেস পরেই কিন্তু তারা শপিং মলে চলে যাচ্ছে, এমনকি স্কুল কলেজেও চলে যাচ্ছে, কারণ স্কুল কলেজগুলোতে ওরকম ফিক্সড ইউনিফর্ম সাধারণত এখানে কিন্তু নেই, যার কারণে যার যা ইচ্ছা তাই পরে কিন্তু চলে যাচ্ছে। তাহলে বুঝেন যে আমাদের সন্তানেরা কি দেখে স্কুল থেকে বড় হচ্ছে। তার মানে তাদের কাছে ছোটোবেলার থেকেই, মানে আমাদের সন্তানেরা ছোটোবেলার থেকেই এই জাতীয় জিনিস দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তাদের কাছেও কিন্তু এই জিনিসটা নর্মাল হয়ে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা চিন্তার ব্যাপার, যে এই জিনিসগুলো আমরা বাবা মা হিসাবে মেনে নিতে পারবো কি না। যদি মেনে নিতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, সব ঠিক। এইবার হচ্ছে চতুর্থ পয়েন্ট, এটা হচ্ছে একাকিত্ব। ভয়ঙ্কর জিনিস। অর্থাৎ বাবা মা হিসেবে আমরা যারা কানাডাতে মুভ করতে চাচ্ছি বা করছি, তারা তো তাদের সন্তানের জন্য আসছি, তাই না? কিন্তু আমাদের, অর্থাৎ বাবা মাদের বৃদ্ধ বয়সে কি হবে সেটা নিয়ে এখন কথা বলবো। এখন সমস্যা হচ্ছে, আপনার সন্তান যদি এই দেশের কালচারের সাথে মিশে যায়, অর্থাৎ ওই যে 18 বছরের পরে সে যদি বাসা থেকে আলাদা হয়ে যেতে চায়, সে আলাদা একটা মেয়েকে বা ছেলেকে বিয়ে করে আলাদা চলে গেল, অর্থাৎ কেনেডিয়ান কালচারের সাথে যদি অভ্যস্ত হয়ে যায়, তাহলে কিন্তু বাবা মা হিসাবে আপনার কিন্তু কপালে ভোগান্তি আছে। ভোগান্তিটা কি? ওই যে বৃদ্ধ বয়সে কোথায় থাকবেন, আপনার বাসায় তো কেউ নাই, আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনার একসাথে থাকবেন, আপনার পুরো বাড়িতে আর কেউ নয়, আপনারাই থাকবেন, আপনাদের বয়স বাড়তে থাকবে। শেষ পর্যন্ত কী হবে, একটা বয়সে যে আপনাদের কিছু করার থাকবে না, অর্থাৎ করার শক্তি থাকবে না, তখন কিন্তু ফাইনালি আপনাকে বৃদ্ধাশ্রমে যেতেই হবে, কারণ আপনার টেক কেয়ার কে করবে?
যদিও এই দেশের মানুষের কাছে এটা কোনো ব্যাপারই না, এটাই নিয়ম, এটাই তারা স্বাভাবিকভাবে গ্রহণ করে। কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে আসছি তাদের জন্য কিন্তু এটা মোটেও স্বাভাবিক না। এখন কথা হচ্ছে আমরা করতে চাই না, কিন্তু আমাদের সন্তান যদি ওই কালচারের সাথে মিশে যায় তখন কিন্তু আমাদের এই অভ্যাসের সাথে যেতেই হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের বিবেচনা রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমরা যে বিদেশে যাচ্ছি আমাদের বৃদ্ধ বয়সে কিন্তু এরকম একটা সময় আসতে পারে। যদি আসে আমরা কি সেটা মেনে নিতে পারবো? যদি মেনে নিতে পারি তাহলে তো কোনো ব্যাপারই না, আপনি অবশ্যই কানাডায় আসতে পারেন। তো আমি মূলত আজকে এই 4টা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি এই 4টা বিষয়কে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের বিবেচনায় যদি মনে হয় এই 4টা ব্যাপারকে আপনারা খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারবেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আর যদি মেনে নিতে না পারেন তাহলেই কিন্তু যত সমস্যার শুরু হবে। তো সেজন্য আমি বলবো এই জিনিসগুলো চিন্তা করবেন। আপনি অ্যাগ্রিড থাকলে সব ঠিক। এখন হয়তো অনেকে বলবেন ভাই নিজের ঠিক থাকলে দুনিয়া ঠিক, কিন্তু আমি বলবো হ্যাঁ এটা ঠিক, কিন্তু পরিবেশও কিন্তু একটা ফ্যাক্ট। পরিবেশের সাথে নিজেকেও কিন্তু অনেক সময় চেঞ্জ করে ফেলতে হয়, না হলে কিন্তু টিকে থাকা যায় না। সেজন্যই এই জিনিসগুলো চিন্তা করতে হবে। এখন হয়তো বলবেন সায়েম ভাই আপনিও তো কানাডা চলে গেছেন। আমি বলবো হ্যাঁ ভাইয়া আমিও আসছি বেশ কিছু কারণে। আমি এই জিনিসগুলোকে বিবেচনা রেখেই কিন্তু এসেছি। এমন না যে এই জিনিসগুলো আমি জানতাম না বা এই জিনিসগুলোকে আমি ইগনোর করেছি। আমি কিছু জিনিস পাওয়ার আশায় কিছু জিনিস ছাড়তে রাজি হয়েছি। তবে অবশ্যই আমি বলবো না যে আমি 100% কারেক্ট বা আমি 100% কারেক্ট ডিসিশন নিয়েছি। আসলে জিনিসগুলো অনেক কঠিন। কে কীভাবে চিন্তা করবে, কে কীভাবে ভাববে তার উপরে ডিপেন্ড করেই আসলে তার ভবিষ্যৎটা সুন্দর নাকি অসুন্দর হবে সেটা ডিপেন্ড করবে। তবে শেষ করার আগে একটা কথা আরও একবার বলতে চাই, কানাডা কিন্তু আসলেই বসবাসের উপযোগী, আসলে না খুবই উপযোগী একটা দেশ। এটা পছন্দ করার মতো একটা দেশ যদি আমরা ওই জিনিসগুলোকে ছেড়ে থাকতে পারি বা ভুলে থাকতে পারি। তো এই ছিল আমার আজকের এই ছোট্ট আলোচনা। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।